সংবাদ শিরোনাম। সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করল আপিল বিভাগ। বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকছে না। ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া আপিল বিভাগের রায়কে স্বাগত জানাল বিএনপি। আওয়ামী লীগের হতাশা প্রকাশ। দুর্নীতি, রাজনৈতিক সুবিধায় অবৈধ আয় আর ব্যাংক লুটের টাকাই পাচার হচ্ছে, অভিমত বিশ্লেষকদের। রাজধানীতে বাড়ছে চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। এডিস মশার কারণে এই রোগের প্রাদুর্ভাব ঘটেছে বলছেন চিকিৎসকরা। এবং সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, চরম দুর্ভোগের সাধারণ মানুষ। শুনছিলেন নিউজ সংবাদ শিরোনাম। দেশের বৃহত্তম স্যাটেলাইট টাউনের দৃঢ়তায় আনোয়ার ইস্পাত। এবার বিস্তারিত। বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ। ষোড়শ সংশোধনী বাতিলের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ। এই রায়ের ফলে বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকছে না। এ রায়কে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেছেন রিটকারী আইনজীবী মজিদ মোর্শেদ। তবে চরম হতাশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দেখুন হুমায়ুন চিস্তির রিপোর্ট। বিচারপতি অপসারণের ক্ষমতার প্রশ্নে রায় ঘোষণার দিনে নির্ধারিত সময়ের প্রায় 1.5 ঘন্টা পর এজলাসে বসেন প্রধান বিচারপতির নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চ। 1 মিনিটেরও কম সময়ে রায় ঘোষণা করা হয়। রায়ে বলা হয়, সর্বসম্মতিক্রমে কিছু পর্যবেক্ষণ সহ রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করা হলো। এই রিটের শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে 10 জন সিনিয়র আইনজীবী আদালতে তাদের বক্তব্য দেন। এর মধ্যে 9 জনই ষোড়শ সংশোধনী বাতিলের পক্ষে মত দেন। বিচার বিভাগের জন্য স্বাধীনতার 4 দশক পরে আরেকটি নতুন দিগন্ত উন্মোচন হলো। কারণ যেভাবে বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করা হয়েছিল, আইনজীবীরা এদেশের অধিকাংশ মানুষ মনে করে এই ধরনের ঘটনা যদি ঘটতো তাহলে বিচার বিভাগের ক্ষেত্রে তারা স্বাধীনভাবে কাজ করতে পারত না। রায়ের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল বলেন, 72-এর মূল সংবিধানে ফিরে যাওয়ার প্রত্যাশা থেকে হতাশ হয়েছেন সবাই। রিভিউ করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। আমাদের যে আশা ছিল, যে স্বপ্ন ছিল যে সংবিধানের মূল অনুচ্ছেদ 96-তে আমরা ফিরে যাব, সেটা আর হলো না। কাজেই আমি অত্যন্ত দুঃখ অনুভব করছি এবং হতাশ অনুভব করছি। ষোড়শ সংশোধনী বাতিলের পর বিচারপতি অপসারণের প্রক্রিয়া কি হবে তা নিয়ে রয়েছে ভিন্ন মত। অ্যাটর্নি জেনারেলের মতে, ষোড়শ সংশোধনীতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অবৈধ ঘোষণা করায় রায়ের পরও সেখানে ফিরে যাওয়ার আর সুযোগ নেই। এর ফলে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছে। এ বক্তব্যের সাথে সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম একমত প্রকাশ করলেও অ্যামিকাস কিউরি হিসেবে আদালতে মতামত দেয়া জ্যেষ্ঠ আইনজীবীরা ভিন্ন মত পোষণ করেন। সংবিধানের যেই অনুচ্ছেদ সংসদ বাতিল করেছে সেটা আপনি রেস্টোর হবে না। ষোড়শ সংশোধনী যখন করা হয় তখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিধানকে অবৈধ করা হয়েছে, মানে ওটাকে বাতিল করা হয়েছে। সুতরাং ষোড়শ সংশোধনী অবৈধ হওয়া মানেই আপনি আবার সরাসরি ওই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে চলে যাচ্ছেন না। না না, এটা অটোমেটিক। যখনই একটাকে অ্যামেন্ডমেন্ট করে দেয়, সেই অ্যামেন্ডিং লটা যখন বাতিল হয়ে যায় তখন অটোমেটিক্যালি ফিরে আসে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা ছিল পঞ্চদশ সংশোধনীতে, সেটাই বহাল থাকবে। বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ফিরিয়ে দিয়ে 2014 সালের 17 সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী পাশ করা হয়। এতে ন্যায় বিচার বাধাগ্রস্ত হতে পারে এমন কারণ দেখিয়ে 5 নভেম্বর 9 জন আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের 5 মে ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্ট। সংবিধানের ষোড়শ সংশোধনী পাশের পর থেকেই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছিল আইন ও বিচার বিভাগের মধ্যে। সর্বোচ্চ আদালতের রায়ে ষোড়শ সংশোধনী বাতিলের মাধ্যমে বিচার বিভাগে স্বস্তি ফিরে আসলেও রাজনৈতিক অঙ্গনে তা কি প্রভাব ফেলে তা দেখতে অপেক্ষা করতে হবে আরো কিছুটা সময়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।
এদিকে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দিয়ে আপিল বিভাগের রায়কে বিএনপি স্বাগত জানালেও হতাশা প্রকাশ করেছে আওয়ামী লীগ। রাষ্ট্রপতিকে অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের হাতে থাকলে বিচারপতিদের ক্ষেত্রে সমস্যা কোথায়, এমন প্রশ্ন তুলেছে সরকারি দল। আর বিএনপি নেতারা বলছেন এ রায় সর্বোচ্চ আদালতের উপর সরকারের নিয়ন্ত্রণের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। আরো জানাচ্ছেন মইনুল হাসান। বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল ঘোষণা করে আপিল বিভাগের রায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে রাজনৈতিক মহলে। বরাবরের মতো এ রায় নিয়ে বিপরীতমুখী অবস্থানে আওয়ামী লীগ ও বিএনপি। ক্ষমতাসীন দলের নেতারা বলছেন এ রায় জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ৭২ সেই মুক্তিযুদ্ধের চেতনা সংবিধানে ফিরে যাওয়ার পথ অনেকটাই রুদ্ধ হয়ে গেল। যে সংসদের হাতে বা জনগণের হাতে এই দেশের মহামান্য রাষ্ট্রপতির প্রতি অনাস্থা আনার সুযোগ আছে, সংবিধানের সম্মত আছে, সেই জায়গাটা বিচারপতিদের বিরুদ্ধে অনাস্থা আনা যাবে না। এটা আমার মনে হয় যে জনগণের ক্ষমতায়নের পথে আর একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। জাজমেন্টের ফুল টেক্সট যখন আমরা পাবো তখন আমরা এই নিয়ে আমাদের প্রতিক্রিয়া জানাবো। অন্যদিকে এ রায়কে জনগণের বিজয় বলে অভিহিত করেছে বিএনপি। বর্তমান সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দলের সিনিয়র নেতারা বলছেন এ রায়ের ফলে উচ্চ আদালতের কাছে বিচার প্রার্থীদের প্রত্যাশা আরো বেড়ে গেল। সরকার বিচার বিভাগকে করায়ত্ত করার যে দুরভিসন্ধি করেছিল, আজ সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে সেই চক্রান্ত ব্যর্থ হলো। এই সিদ্ধান্তকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বাগত ও অভিনন্দন জানাচ্ছে। বিচারপতিদের মনে যারা আজকে সিদ্ধান্ত দিয়েছেন তাদের মনের মধ্যে এটাও একটা নিশ্চয়ই প্রশ্ন ছিল যে এই ধরনের সংসদের কাছে বিচার বিভাগকে কি বলে না অধীনস্থ করে দেওয়া, তাদের স্বাধীনতাকে অধীনস্থ করে দেওয়া, এটা সঠিক হবে না। এদিকে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সরকার পরবর্তী করণীয় ঠিক করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা জানান। একটা মার্শাল ল গভর্নমেন্ট এটাকে সরিয়ে দিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আনার পরে এটাকে আবার সংসদ পুনর্স্থাপন করার পরে এটা কিভাবে আলট্রাভায়ার্স টু দ্য কনস্টিটিউশন হয় এটা আমি ঠিক বুঝতে পারছি না। তবে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরই এ নিয়ে দলের অবস্থান পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার। বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতি, রাজনৈতিক সুবিধায় অবৈধ আয় আর ব্যাংক লুটের টাকাই দেশের বাইরে পাচার হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। দেশে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ না থাকায় এর বড় কারণ বলে মনে করেন তারা। বিশ্লেষকরা বলছেন বিশ্বজুড়ে টাকা পাচারের প্রতিবেদন প্রকাশ হলেও সরকারি কোনো সংস্থা কখনোই এ নিয়ে বিস্তারিত অনুসন্ধান করে না। তাই অর্থ পাচার ঠেকাতে এনবিআর, বাংলাদেশ ব্যাংক এবং দুদককে সমন্বিত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। আরো জানাচ্ছেন মুর্শেদ আলম। ১.৫ দশক আগেও সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত ছিল মাত্র ২৬৭ কোটি টাকা। ২০১০-এ তা ৭ গুণ বেড়ে হয় ২,০০০ কোটি টাকার কিছু বেশি। আর গত ৬ বছরে আরও ৩ গুণ বেড়ে গত বছর দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৫,৭০০ কোটি টাকার মতো। এক বছরেই বেড়েছে প্রায় ১,০০০ কোটি টাকা। সুইস কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে গত বছর দেশটির ব্যাংকে বিশ্বের অনেক দেশের আমানত কমেছে। এক বছরে ভারতীয়দের আমানত প্রায় অর্ধেকে নেমে এসেছে, অথচ বেড়েছে বাংলাদেশের। বিনিয়োগের পরিবেশটা তেমন নেই, একটু অনিশ্চয়তা আছে। ২ বছর পর আবার ইলেকশন হবে। দুর্নীতি বা অসৎ উপায়ে যখন অর্থ উপার্জন করা হয় তখন হয় কি অর্থগুলো দেশে রাখার একটু অসুবিধা। অতএব এই টাকাগুলো আপনার বাইরেই পাচার করে দিচ্ছে, সুইস ব্যাংকে রাখছে বা অন্য জায়গাও যেতে পারে, অনেক সেফ হ্যাভেন আছে অনেক। তো কয়েক বছরে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক সমূহে খুব বড় রকমের লুটতরাজ হয়েছে, মানে হাজার হাজার কোটি টাকা। এর একটি অংশ সুইস ব্যাংকে জমা হয়ে থাকতে পারে। রাজনৈতিক সুবিধা মানে কি, অন্যায়ভাবে কোনো টেন্ডার পাওয়া বা ঘুষ দেওয়া বড় আকারের, এখান থেকে একটা অঙ্ক যেতে পারে। দেশের ভেতরের থেকে যে টাকাটা চলে গেল ইনভয়েসিং এর মাধ্যমে বা ব্যাংক লুটের মাধ্যমে, এইটি আমাদের কনসার্ন, খুব গুরুতর। কারণ এটা অনেকটা আমি বলবো যে রক্তক্ষরণের মতো, অর্থনীতিতে রক্তক্ষরণ।
কদিন আগেও যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা জিএফআই প্রতিবেদনেও উঠে আসে শুধু 2014 সালে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে প্রায় 73,000 কোটি টাকা, আর 10 বছরে টাকা পাচার 6 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন টাকা পাচারের এসব প্রতিবেদন সরকার খুব একটা গুরুত্ব দেয় না। আগে টাকা নিয়ে চলে গেছে, তারা ভেবে যদি টাকা পাচার করলে তো বাংলাদেশে তো কোনো জবাবদিহিতার ব্যাপার নেই। যখন এই ধরনের তথ্য বের হয়, আইন প্রয়োগকারী সংস্থা, বাংলাদেশ ব্যাংক এবং দুর্নীতি দমন কমিশন এদের কিন্তু তৎপর হওয়া উচিত। ইনভয়েসিং একটা বন্ধ করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে এনবিআর। বাংলাদেশ ব্যাংক যদি ব্যাংকগুলিকে প্রপারলি মনিটর করেন, এনবিআর যদি সেটাকে প্রত্যক্ষভাবে চেক করে, তাহলে এটাকে কমিয়ে আনা সম্ভব। তাদের মতে টাকা পাচার ঠেকাতে রাজনৈতিক সদিচ্ছা আর আর্থিক খাতে সুষ্ঠু ব্যবস্থাপনা ও সুশাসন প্রয়োজন। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে দিন দিন বাড়ছে চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। হঠাৎ তীব্র জ্বর, প্রচন্ড ব্যথা আর শরীর খুব দুর্বল লাগা এসব চিকুনগুনিয়া রোগের লক্ষণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। উন্মুক্ত স্থানে জমে থাকা পরিষ্কার পানিতে জন্ম নেওয়া এডিস মশার মাধ্যমে এই রোগের প্রাদুর্ভাব করছে। চিকিৎসকরা বলছেন আতঙ্কিত না হয়ে সঠিক চিকিৎসা নিলে দ্রুত সুস্থ হওয়া সম্ভব। আরো জানাচ্ছেন শফিল আলম সুজন। রাজধানীর কাঁঠালবাগানে বসবাসকারী মিলন কাবেরী দম্পতি ঈদের পরদিন থেকে চিকুনগুনিয়া আক্রান্ত হয়ে শয্যাশায়ী। চাকরিজীবী দম্পতি হলেও চিকুনগুনিয়ার কারণে অফিসে যেতে পারছেন না। সামনের দিনগুলো নিয়ে চরম দুশ্চিন্তায় তারা। গত এক সপ্তাহ ধরে মনে হচ্ছে মৃত্যুর সাথে লড়ছি, এরকম অবস্থা, খালি জানটা যাচ্ছে না এমন অবস্থা। খুবই কষ্টে আছি, আতঙ্কেও আছি। ডাক্তারও যখন খুব বেশি কনফিউজ হয়ে যায় তখন তো আরো বেশি ভয় লাগে। এমন অনেক রোগী চিকুনগুনিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে আসছেন। অবশ্য দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হয় বলে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। তবে বয়স্কদের ভোগান্তি একটু বেশি। অলমোস্ট আজকে 12 দিন এবং অবস্থা খুবই খারাপ। আর এটা হচ্ছে আমার বাসার প্রত্যেকেরই হয়েছে কম বেশি। মূলত এডিস মশা চিকুনগুনিয়া রোগের ভাইরাস বহন করে। বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এই মশা দ্রুত বংশ বিস্তার ঘটায়। এই রোগের প্রধান উপসর্গ হঠাৎ তীব্র জ্বর, শরীরে বিভিন্ন জোড়া এবং গিটে প্রচন্ড ব্যথা, লালচে দাগ, দুর্বল লাগা ও বমি হওয়া। ডাক্তাররা বলছেন এ রোগে মৃত্যু হবার সম্ভাবনা কম হলেও শরীরে ব্যথা থাকতে পারে কয়েক মাস থেকে বছর পর্যন্ত। মশার কামড় থেকে বেঁচে থাকতে হবে, কারণ মশা না কামড়ালে চিকুনগুনিয়া বা ডেঙ্গি বা জিকা ভাইরাস কিছুই হবে না। তাদের বেলায় আমরা সতর্ক হতে বলবো, যারা বয়স্ক রোগী, ডায়াবেটিস, হাইপারটেনশন বা হার্ট ডিজিজ বা অন্যান্য যদি বড় কোনো অসুখ বিসুখ থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে হসপিটালে ভর্তি হওয়ার জন্য আমরা পরামর্শ দিব। এদিকে নগরীতে 2 সিটি কর্পোরেশন মশার প্রজনন বন্ধ করতে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে নগরবাসীকে সচেতন হবার পরামর্শ দিয়েছেন তারা। আমরা স্কুল, কলেজ এবং যে সমস্ত সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে, বিভিন্ন ক্লাব রয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, তাদের মাধ্যমে আমরা আরো সচেতন করার চেষ্টা করব যাতে পরিষ্কার পানিটি কোনোভাবেই জমা না থাকে। উৎপত্তি স্থলে আমরা মারছি ঠিকই, কিন্তু বাসার আশেপাশে গুলো তো পরিষ্কার রাখছে না লোকজন, সিটি কর্পোরেশন ঢুকতে পারে না বাসার ভিতরে। সব মিলিয়ে এটাকে কন্ট্রোল করতে গেলে জনসাধারণের সহযোগিতা প্রয়োজন আছে। 2 সিটি কর্পোরেশন জানিয়েছে পরিবেশের কথা বিবেচনা করে তারা সহনীয় পর্যায়ে মশার ঔষধ দিচ্ছেন। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। এদিকে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে চিকুনগুনিয়া জ্বরের প্রকোপ কমে আসবে দাবি করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন বলেছেন, লোকবলের অভাবে রাজধানীতে প্রয়োজনীয় মশার ওষুধ ছিটানো সম্ভব হয়নি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পেলে নতুন লোক নিয়োগের মাধ্যমে মশার ওষুধ ছিটানোর কাজ জোরদার করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে তিনি আরো বলেন, আগামী বছর থেকে চিকুনগুনিয়া এবং ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে আগাম উদ্যোগ নেওয়া হবে। বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞরা জানান, এখনো পুরো ঢাকায় চিকুনগুনিয়ার জন্য ঝুঁকিপূর্ণ। এডিস মশা উৎপাদনের উৎস বন্ধ করতে জোরালো অভিযান না চালালে এর প্রকোপ কমবে না। এই রোগের প্রাদুর্ভাব যেটা ছিল সেটা কিন্তু নিম্নগামী। সেই গ্রাফটা যদি আমরা মেইনটেইন করতে পারি, হোপফুলি আগামী 4 থেকে 6 সপ্তাহের মধ্যে এই চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে চলে আসবে। জনগণ দুর্ভোগে পড়লে সমালোচনা হবে। এই সমালোচনাকে সামনে রেখে আমাদের কার্যক্রম আরো জোরদার করবার জন্য আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাচ্ছি।
কবি, লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। ভোর 5টার দিকে রাজধানীর আদাবরে বাসার সামনে থেকে তাকে অপহরণ করা হয় বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানান। ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আক্তার অপহরণের অভিযোগ এনে আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। এতে বলা হয়, অপহরণকারীরা ফরহাদ মজহারের সাথে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ফরিদা আক্তারের কাছে 30 থেকে 35 লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার। ওই বাসার নিচতলায় যে সিসিটিভি রয়েছে সেটির ফুটেজে দেখা যাচ্ছে 5টা 5 মিনিটের দিকে বা 6 মিনিটের দিকে, 5টা 6-এর দিকে ফরহাদ মজহার সাহেব স্বাভাবিকভাবে যেই পোশাক পরিধান করেন সেই পোশাক পরিধান করে স্বাভাবিকভাবে উনি বাসা থেকে বের হয়ে যাচ্ছেন এবং দারোয়ানকে গেট খুলে দেওয়ার কথা বললেন। দারোয়ান গেট খুলে দিল এবং উনি স্বাভাবিকভাবে বাসা থেকে বের হয়ে গেলেন। পরবর্তীতে কি হয়েছে সেটি একটি রহস্য। পুলিশের সর্বোচ্চ মহল থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এই ঘটনাটির রহস্য উন্মোচন করার জন্য এবং আমরা যথাযথ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের প্রক্রিয়া প্রায় শেষ। এর ব্যবস্থাপনার জন্য আলাদা একটি কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট লিমিটেড কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানান, কোম্পানির অনুমোদিত মূলধন হবে 5,000 কোটি টাকা। 500 কোটি শেয়ারের প্রতিটির দাম হবে 10 টাকা করে। তিনি আরও জানান, ডাক ও টেলিযোগাযোগ সচিবকে চেয়ারম্যান করে গঠিত 10 সদস্যের পরিচালনা পর্ষদের নেতৃত্বে চলবে কোম্পানিটি। এছাড়া সর্বোচ্চ 3 মাসের জেল ও 50,000 টাকা জরিমানার বিধান রেখে বীজ আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করার প্রক্রিয়া প্রায় সম্পন্ন, খুব শীঘ্রই হবে বলে আশা করছি। ওটাকে পরিচালনা করার জন্য একটা কোম্পানি গঠনের সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। 5,000 কোটি হলো অথরাইজড ক্যাপিটাল আর এই 500 কোটি হলো এটার শেয়ার, প্রত্যেকটা 10 টাকা হিসাবে। যে কোনো সময় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত জাতীয় পার্টি, আর 300 আসনে প্রার্থী দিতে চলছে প্রস্তুতি। বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এসব কথা বলেন জাতীয় পার্টি চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি জানান, আগামী শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে 58 দলের সম্মিলিত জাতীয় জোটের প্রথম প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। এই জোট গঠনের কারণে জাতীয় পার্টির কদর বেড়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত হোসেন মোহাম্মদ এরশাদ। রাজনীতিতে নির্বাচন করতে প্রস্তুত এবং নির্বাচনে জয়ী হবার জন্য যা করা প্রয়োজন আমরা করছি। আমরা আরো থার্ড বেঞ্চে বসে, ব্যাক বেঞ্চে নই, আমরা মোটামুটি ফ্রন্ট বেঞ্চে পেয়ে গেছি। এই কথা মনে রাখতে হবে। এই 8 তারিখের যে সমাবেশ হবে, এটা হবে সম্মিলিত জাতীয় জোটের প্রথম সমাবেশ। এই সমাবেশে দেখাতে হবে উই আর মোর স্ট্রং দ্যান বিফোর। রাজধানীর উত্তরায় রাজলক্ষ্মীর কাছে 3টি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস কর্মী সহ আহত হয় কয়েকজন। সকালে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার কারণ অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আরও জানাচ্ছেন আরদিন সজীব। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর 5টার দিকে উত্তরার 4 নম্বর সেক্টরের রাজলক্ষ্মী ভবনের পাশে সিশেল রেস্তোরাঁ ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের 2টি ভবনেও। খবর পেয়ে সকাল 6টার দিকে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন দ্রুত পাশের ভবনে ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে যায় 2টি ভবনের 10টির মতো ব্যবসা প্রতিষ্ঠান। আমি যখন বাইরে আসছিলাম তখন আমার এখানে এমন কোনো কিছু ছিল না, আগুন লাগছিল না, ধোঁয়া ছিল খালি। এরপরে তো এসে দেখলাম বাইরে এটা আগুনে জ্বলতেছে, তখন কোনো ফায়ার সার্ভিস আসছিল না, অনেক পরে ফায়ার সার্ভিস আসছে। যদি ফায়ার ব্রিগেড ঠিক মতো আসতো তাহলে আমাদের কোনো ক্ষতি হইতো না। ফায়ার ব্রিগেডের হয়তো ওনারা ওদিকে 5টার সময় হয়েছে, ফায়ার ব্রিগেড আসছে 6টায়, তারপরে আসার পরে পানি নেই। তবে আগুনের সূত্রপাত কিভাবে বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় গঠিত 3 সদস্যের তদন্ত কমিটি 15 দিনের মধ্যে কাজ শেষ করবে। সিশেল রেস্টুরেন্ট যেটা রয়েছে, এইটাতে আগুন ধরাতে, যেহেতু রেস্টুরেন্টে এখানে হাইলি ডেকোরেট ছিল এবং উইদিন ফ্র্যাকশন অফ টাইমের ভিতরে কিন্তু আগুনটা স্প্রেড হয়, প্রপাগেট হয়। এবং এই বিল্ডিংগুলো দেখেন, একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিংয়ের কিন্তু দূরত্ব হার্ডলি 2 to 3 ফিট, যার ফলে কিন্তু আগুন আপনার এক বিল্ডিং থেকে আরেক
বিল্ডিং এ কিন্তু প্রপাগেট হয়েছে। এরকম একটা কন্ডিশনে আমাদের ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি 3 সেন্টিমিটার কমলেও এখনো বিপদসীমার 138 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উঠায় বন্ধ হয়ে গেছে সিলেট ও মৌলভীবাজারের 350 শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন রাজীব সাহা। সিলেটে কুশিয়ারা নদীর পানি না বাড়লেও এখনো বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি ওঠায় বন্ধ করে দেওয়া হয়েছে জেলার 174টি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়। ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলায় 2 লাখ মানুষ এখনো পানিবন্দী। ফেঞ্চুগঞ্জ বাজারে পানি ওঠায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বাজার তো রক্ষা করা যায় না, দোকানপাট আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হলেও না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। সরকার থেকে তো অনেক কোটি কোটি টাকা ত্রাণ দেওয়া ওর হুমিয়ারও খালি, কিন্তু অত্র এলাকার কোনো ত্রাণ দেওয়া হয়েছে না। মানুষ কোনো ধরনের কষ্টের সম্মুখীন না হন, আমরা সবাই মিলে এটি যত্ন সহকারে চেষ্টা করলে ইনশাআল্লাহ আমরা এটি অবশ্যই মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব হবে। মৌলভীবাজারে গত 2 দিন ধরে কুলাউড়া, চুরি ও বড়লেখা উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনো জেলা সদরের সাথে বড়লেখা ও জুরি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় 184টি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কোন দিন কমবো, কোন দিন আমরা ঘরে দরজা যাইবো। তৃতীয় দফা বন্যায় জেলার কয়েক হাজার পরিবারে চলছে হাহাকার। প্রয়োজনের তুলনায় ত্রাণ অপ্রতুল হয় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলো চরম দুর্ভোগে দিন পার করছে। জুরি, কুলাউড়া, বড়লেখা এবং রাজনগর উপজেলায় এগুলো বরাদ্দ দিয়েছে এবং সংশ্লিষ্ট প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সাহেবদের সমন্বয়ে মাননীয় সাংসদদের দিক নির্দেশনায় এগুলো বিতরণ কার্যক্রম চলছে। এদিকে চট্টগ্রামে কয়েক ঘন্টার বৃষ্টিতে ডুবে গেছে নগরীর মুরাদপুর, 16 শহর, চকবাজার, আগ্রাবাদ, হালিশহর সহ বিভিন্ন এলাকা। এসব এলাকায় 3 থেকে 4 ফুট পর্যন্ত জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এখানে যে পরিস্থিতি, এটা আসলে অনেক দিন ধরে এই সমস্যাটা। সমস্ত গাড়িগুলো সব ভিজে যাচ্ছে, মানুষ পর্যন্ত এখানে গর্ত করে ডুবে গেছে। এটা তো প্ল্যানিং করতে হবে, প্ল্যানিং তো প্রতিবারই প্ল্যানিং করে, প্ল্যানিং এর তো কোনো শেষ নাই। জলাবদ্ধতা ও জনদুর্ভোগের জন্য নগরবাসীর কাছে সংবাদ সম্মেলন করে দুঃখ প্রকাশ করেছেন মেয়র আজম নাসির। যেখানে জলাবদ্ধতা হতো, কিন্তু এখন সেই সমস্ত জায়গায় জলাবদ্ধতা হচ্ছে না, আজকের মুহূর্ত পর্যন্ত হচ্ছে না। এটি আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা যে পর্যায়ে জলাবদ্ধতা গত বছর হয়েছে তার থেকে 50 to 60% এইবার কম হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রোববার রাত থেকে চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রয়েছে। রাজীব সাহা, এটিএন বাংলা। সিরাজগঞ্জের চৌহালিতে যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে আবারও ধস দেখা দিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন 109 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন 7 কিলোমিটার এই বাঁধের খগেনের ঘাট অংশে প্রায় 70 মিটার এলাকা দুপুরের দিকে নদীতে বিলীন হয়ে যায়। এতে নদী তীরবর্তী আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের দাবি, সকাল থেকে প্রবল বর্ষণ ও যমুনার পানির ঘূর্ণিপাকে নদীর তলদেশে গভীর গর্ত হয় এই ধ্বংস দেখা দিয়েছে। এর আগে চলতি বছরই এ প্রকল্পে 6 বার ধস দেখা দেয়। বিষয়টি প্রধান প্রকৌশলী ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে জানানো হয়েছে। তারা শীঘ্রই ভাঙন এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন এই প্রকল্পের দায়িত্বে থাকা টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ। ভারী বৃষ্টির কারণে আবারও রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। খাগড়াছড়িতে ভূমিধসের আশঙ্কায় মাইকিং করা হলেও জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছেন অনেকে। বৃষ্টির কারণে বান্দরবানের বিভিন্ন স্থানে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এদিকে এমন পরিস্থিতির মধ্যেও আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করেছেন রাঙামাটি দুর্গতরা। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন নুরসেলিনা শিউলি। কদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। এতে সিলেট, চট্টগ্রাম সহ পার্বত্য অঞ্চলে দেখা দিয়েছে ভূমিধসের আশঙ্কা। ভারী বৃষ্টির কারণে বান্দরবনের বিভিন্ন জায়গায় আবারও পাহাড় ধসের ঘটনা ঘটলেও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে পাহাড় ধসের কারণে বান্দরবনের সাথে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের
বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে গত রাত থেকেই মাইকিং করছে জেলা প্রশাসন। প্রচুর বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসেরও সম্ভাবনা রয়েছে। এদিকে গত দুদিন ধরে থেমে থেমে প্রবল বর্ষণের কারণে খাগড়াছড়িতেও ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। সেখানেও ঝুঁকিপূর্ণ বসতি থেকে জনসাধারণকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করা হচ্ছে। অন্য দুই পার্বত্য জেলার মতো পাহাড় ধসের ঝুঁকিতে আছে খাগড়াছড়ির শত শত পরিবার। 13 জুন রাঙ্গামাটিতে ভয়াবহ পাহাড় ধসের পর ঘরবাড়ি, সহায়-সম্বল ও স্বজন হারিয়ে 2000-এরও বেশি মানুষ আশ্রয় নেয় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। আবারও পাহাড় ধস হতে পারে এমন আশঙ্কার মধ্যেও আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করেছে তারা। আমার পাশে যারা আছে আমাদেরকে যে আশ্রয় দিবে এরাও ঝুঁকিপূর্ণ। অনেক মানুষজন চলে আসছে, এই যে তারাও এখানে এসে অবস্থান নিচ্ছে। কি করবো এখন বাড়িঘর রেখে কি আর কয়দিন থাকা যায়। তবে জেলা প্রশাসক জানায় 19টি আশ্রয় কেন্দ্র গুটিয়ে 4টিতে স্থানান্তর করা হচ্ছে। আমরা কাউকেই বলছি না আশ্রয় কেন্দ্র ছেড়ে যেতে, কিন্তু অধিকাংশ মানুষ নিজেই তাদের ঘরবাড়ি ঠিক করে আশ্রয় কেন্দ্র থেকে চলে যাচ্ছে। যেখানে মানুষের মৃত্যু ঘটেছে সেগুলো কিন্তু আসলেই ঝুঁকিপূর্ণ। বর্ষা মৌসুমে রাঙ্গামাটিতে পাহাড় ধসে হতাহত এড়াতে পুনর্বাসন সহ পরিকল্পিত ও স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সেখানকার বাসিন্দারা। নুরসেলিনা শিউলি, এটিএন বাংলা। এবার নিচ্ছি